সকলকে স্বাগত জানাই আইট্রিপলি চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত রেসপ্রো ফেজ 2 ট্র্যাক 4 এর তৃতীয় ওয়ার্কশপে। আজকের ওয়ার্কশপের আলোচ্য বিষয় হচ্ছে ফোটোনিক্স ডিভাইসেস। এই খাতটি বর্তমানে গবেষণা ও উদ্ভাবনের এক বিশাল ক্ষেত্র হয়ে উঠেছে। আজকের ওয়ার্কশপে অ্যাঙ্কর হিসেবে আমি আছি জান্নাতুল ফেরদৌস ছোঁয়া, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর 21 শিক্ষার্থী। আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেশনের সম্মানিত অতিথি রাকায়েত রাফি ভাইকে, যিনি বর্তমানে সাউথ ইস্ট ইউনিভার্সিটির ট্রিপলি ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে কর্মরত। ভাইকে আমাদের মাঝে পেয়ে আমরা সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ। আজকের অনলাইন সেশনের মাধ্যমে আমরা ফোটোনিক্স ডিভাইস গবেষণার দিক সম্পর্কে জানতে পারবো। আশা করি আমরা সবাই তাহলে আর দেরি না করে আমি অনুরোধ করবো রাকায়েত রাফি ভাইকে আমাদের আজকের সেশনটি শুরু করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই। ওয়ালাইকুম। আমার আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, তো ধন্যবাদ। শুরুতেই ট্রিপলি স্টুডেন্টস ব্রাঞ্চকে চুয়েটের। তো আশা করি সবাই ভালো আছে। আমি একটু আগে দেখছিলাম এখানে পার্টিসিপেন্টদের, এখানে আসলে অনেক ব্যাচের পার্টিসিপেন্টরা আছে দেখলাম। 1, 22, 23, ইভেন 23রও পার্টিসিপেন্টরা আছে। তো সবাইকে আমার সালাম শুরুতে। আর আমার শুরুতে তো ইন্ট্রোডিউস করলোই অ্যাঙ্কর আমাদের, তো এই জন্য তাকে অনেক ধন্যবাদ। আর শুরুতে আমি বলিনি, আমি আসলে চুয়েট থেকে পড়াশোনা করেছি। আমার ব্যাচেলর এমএসসি দুইটাই চুয়েট থেকে ছিল। আমি চুয়েট ট্রিপলি 16 ব্যাচের ছিলাম। তো সেই হিসেবে তোমাদের সবার বড় ভাই বলতে পারো। তো সেদিক থেকে আসলে এটা আমার আমার কাছে অনেক আনন্দের একটা ব্যাপার, এখানে চুয়েটের ছোট ভাই বোনদের সামনে কথা বলতে পারা। তো আমরা তাহলে শুরু করি আজকে যেটুকু আমরা ডিসকাস করব সেগুলো। আমার স্ক্রিনটা আশা করি দেখা যাচ্ছে। আমার স্ক্রিনটা কি দেখা ভাইয়া, যাচ্ছে? জি জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি আমার প্রেজেন্টেশনটা শুরু করছি। আর যে কারো যে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারবেন। প্লাস যে কারো যে কোনো কোয়েশ্চেন, এখানে আসলে এটা কোনো খুব মানে যেটা বলা যায় খুব কাঠখোট্টা কোনো সেশন না অ্যাকচুয়ালি, বা কোনো টিচার ক্লাস নিচ্ছে এরকমও কিছু না। যে কোনো কোয়েশ্চেন আসতে পারে। ইউর মোস্টলি ওয়েলকাম। আর আমরা শুরুতে একটা ছোট প্রেজেন্টেশন দিব, মানে আমরা কি করতে যাচ্ছি। তারপর আমরা ছোট্ট একটা ডিজাইন আজকের আমাদের এই সেশনে আমরা দেখাবো। আর যেহেতু এটা রেকর্ডেড থাকছে, তো আসলে কেউ যদি এগুলো নিয়ে ইন্টারেস্টেড থাকে, আসলে আবার এই সেশনটা দেখতে পারে। মানে যেহেতু রেকর্ডেড থাকছে, প্লাস যে ডিজাইনটা দেখবো, কোনো কারণে যদি ডিজাইনটা মানে সিঙ্কিং করা ডিফিকাল্ট হয়ে যায়, অর্থাৎ আমার সাথে সাথে জিনিসটা বোঝা, তাহলে আবার এটা রেকর্ডিংটা দেখতে দেখতে পারবে। তো সেক্ষেত্রে আশা করি সমস্যা হবে না। আমাদের পার্টিকুলারলি আমরা আসলে যেই টপিকটা নিয়ে এখানে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফোটনিক ডিভাইসেস। তার আগে আমি একটু বলিনি যে ফোটোনিক্স জিনিসটা হয়তো বা অনেকের কাছে অনেক নতুন। তো এটা মেইনলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা ইসিই বা ইটিই এসব ফিল্ডে যারা পড়ে তাদের আসলে তাদের জন্য রেলেভেন্ট একটা ফিল্ড হচ্ছে ফোটোনিক্স। তো আমি যদি একটু সহজ করে বলি, আমরা ইলেকট্রনিক্স জিনিসটার সাথে সবাই পরিচিত। ইলেকট্রনিক্স মানে হলো ইলেকট্রন নিয়ে বা ইলেকট্রনের ডাইনামিক্স, ওইখান থেকে আসলে ইলেকট্রনিক্স এসেছে। অর্থাৎ আমরা সবাই মোটামুটি জানি যে আহ, কোনো একটা সার্কিটের মধ্যে কতটুকু ভোল্টেজ দিলে কতটুকু কারেন্ট ফ্লো করবে, তারপর ইলেকট্রনের ভেলোসিটি কেমন হবে, ইলেকট্রনের ভেলোসিটি কিভাবে চেঞ্জ হবে, এটার উপর টেম্পারেচারের এফেক্ট কি, এরকম অনেক কিছু আমরা আসলে জানি। তো এই জিনিসগুলো আমরা ইলেকট্রনিক্সে ডিসকাস করি। ঠিক তেমনি ফোটনের ডিনামিক্স, মানে ফোটন কিভাবে আচরণ করে, এই জিনিসগুলো ফোটোনিক্সে ডিসকাস করা হয়। তো সেদিক থেকে এটা বেশ ইমার্জিং একটা ফিল্ড।
আর সেকেন্ডলি আমি যেটা বলতে চাচ্ছি, যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যারা এখানে চুয়েটে আছি, তো আমাদের জন্য আমাদের যেই স্ফিয়ার বা আমাদের যেই স্কোপটা, এর মধ্যে আসলে একটা কাজ করা, মানে একটা ভালো মানের কাজ করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। যেমন আমরা যখন আন্ডার গ্রেডে থিসিস করেছি বা আন্ডার গ্রেডে করেছি, তখনও দেখেছি যে আসলে একটা ভালো মানের কাজ প্রডিউস করা, যেটা তো পাবলিশ করা যাবে কোথাও, বা যেটা প্রেজেন্ট করা যাবে, এই পর্যায়ের কাজ আসলে অনেক ডিফিকাল্ট হয়। আমাদের যেটুকু লিমিট, মানে যেটুকু ফ্যাসিলিটিস বা যা কিছু আছে, তো সেই জায়গায় ফোটোনিক্স নিয়ে যদি কেউ কাজ করতে চায়, আপনি জাস্ট আপনার কাছে যদি একটা পিসি থাকে এবং কিছু সফটওয়্যার থাকে এবং ইন্টারনেট কানেকশন তো আছে, তাহলে আসলে বেশ ভালো মানের কাজ প্রডিউস করা সম্ভব। দ্যাট মিনস আপনার কাছে যেটাই আছে না কেন, মানে আপনার যেই কি বলবো, যে ফ্যাসিলিটিস আছে লিমিটেড, ওইটা দিয়েই ভালো মানের কাজ করা পসিবল। তো এই জন্য আসলে এটা বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার হতে পারে সবার জন্য। তো আমরা আজকে একটা ফোটনিক ডিভাইস নিয়ে কথা বলবো, মানে ফোটনিক ডিভাইস কি এবং ফোটনিক ডিভাইসের ডিজাইন আসলে কিভাবে করতে হয়, তার কিছুটা মানে ধারণা আমরা পাওয়ার চেষ্টা করব। তো ফোটনিক ডিভাইস মানে কি? অবশ্যই এমন একটা যন্ত্র যার মধ্যে দিয়ে ফোটন ট্রাভেল করবে, এবং এই ফোটন যে ট্রাভেল করবে, দ্যাট মিনস আলো যে ট্রাভেল করবে, আলোর আলোর পার্টিকেলই তো ফোটন, আমরা সবাই জানি। এটাকে আসলে কন্ট্রোল করা যায় কিভাবে, বা এটা কেন এইভাবে ট্রাভেল করতেছে, বা এটা ডিনামিক্স গুলা কিভাবে কন্ট্রোল করা যায়, এটাই আসলে ফোটনিক ডিভাইসের মধ্যে দেখা হয়। আহ আপনারা সবাই স্ক্রিনে রাইট সাইডে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটাকে ওয়েভ গাইড বলে। তো ওয়েভ গাইড জিনিসটার সাথে হয়তোবা যারা একটু মানে জুনিয়র সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে আছে, ওরা হয়তোবা সেভাবে পরিচিত না, কিন্তু এটার কনসেপ্টের সাথে আসলে সবাই পরিচিত, যারাই ফিজিক্স পড়ছে সবাই মোটামুটি পরিচিত। তো ওয়েভ গাইড, গাইড মানে কি, গাইড সম্পর্কে ধারণা, মানে ওয়েভ গাইড নিয়ে কারো কি ধারণা আছে এখানে? কেউ কি এখানে শুনেছেন আগে এই ওয়েভ গাইড ব্যাপারটা কখনো? একটু রেসপন্স করতে পারেন এই যে ওয়েভ গাইড কেউ শুনেছি আমরা কখনো? এই ওইভাবে শোনা হয়নি। হ্যাঁ, এখানে একজন রেইজ করেছে, মিরাজ। হ্যাঁ, মিরাজ বলতে পারেন। মিরাজ বোধহয়। তো ওয়েভ গাইড জিনিসটা হচ্ছে মানে এমন একটা ডিভাইস যার মধ্য দিয়ে সোজা কথা আলো ট্রাভেল করতে পারে। এখন এখানে প্রশ্ন জাগতে পারে যে আলো তো আসলে যে কোনো কিছুর মধ্য দিয়ে ট্রাভেল করতে পারে, আমাদের আশেপাশেই তো লাইট ট্রাভেল করতেছে। তো আমাদের আশেপাশে যদি লাইট ট্রাভেল করে, তার আসলে ওয়েভ গাইড জিনিসটার দরকার কি? তো এটার বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিই। যেমন আমাদের বাসায় যখন ওয়াসা থেকে পানি আসে, এই পানিটা কিভাবে আসে? একটা পাইপের মধ্যে দিয়ে আসে, তাই না? তো এখন ওয়াসা পারতো যে ওর সোর্সটা যেখানে, অর্থাৎ যেখান থেকে পানি আসতেছে, ওর ডিরেক্ট পানিটা রাস্তায় ছেড়ে দিল। এরপরে যার যার সেখান থেকে পানি নেওয়া দরকার, যে যে হাউস হোল্ডে মানুষ নিজের প্রয়োজন মতো পানি নিয়ে নিল। তো আমরা বুঝতেছি যে এভাবে হয়তো বা পানি পাঠানো যেত, কিন্তু এটা আসলে ভেরি ইনএফিশিয়েন্ট সিস্টেম হতো, এবং এখানে অনেক লস হয়ে যেত। পানি হয়তো ডেস্টিনেশনে পৌঁছানোর আগে অনেক পানি নষ্ট হয়ে যেত। তো এই জন্যই আসলে একটা এনক্লোজড সিস্টেম, আবদ্ধ সিস্টেমের মধ্য দিয়ে পানিটাকে পাঠায়। ওয়েভ গাইডের ব্যাপারটা অনেকটা এরকমই। গাইড মানে হলো আমাদের শূন্য মাধ্যম, মানে স্পেসের মধ্য দিয়ে যখন লাইট ট্রাভেল করে, লাইট আসলে কিছু দূর গিয়েই লাইটটা আসলে যেটা হয় যে তার শক্তি কমে যায়, অথবা লাইট ফেড হয়ে যায়। তো ওয়েভটাকে গাইড করতে পারি, দ্যাট মিনস লাইটটা যে ট্রাভেল করবে সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। অর্থাৎ আমরা লাইটটা যাতে পুরো শক্তি নিয়ে, পুরো এনার্জি নিয়ে যাতে লাইটটা ট্রাভেল করতে পারে, এটা আমরা এনশিওর করি একটি ওয়েভ গাইডের মাধ্যমে। তো আমার স্ক্রিনে এখানে দুইটা ওয়েভ গাইড আমি এখানে দেখাচ্ছি, কার্সরটা যদি দেখতে পারেন সবাই। এ বি দুইটাই আসলে দুইটা ডিফারেন্ট টাইপস এর ওয়েভ গাইড। আর ওয়েভ গাইড আরো অনেক টাইপের হতে পারে। তা এখানে রেড কালার যে জায়গাটা দেখা যাচ্ছে, এখান দিয়ে লাইটটা ট্রাভেল করতেছে।
এবং আমরা দেখতেছি যে এর বাইরেও কিছু অংশ আছে। এটার একটা ক্রস সেকশন মানে প্রস্থচ্ছেদ যদি নেওয়া হয়, এটা অনেকটা দেখতে এরকম। এখানে মাঝখানে একটা ব্লু কালার অংশ দেখতে পাচ্ছি, যেখান দিয়ে মেইনলি লাইটটা ট্রাভেল করে। আর বাইরে কিছু জিনিস আছে। তো যেখান দিয়ে লাইটটা ট্রাভেল করে বা যেখানে লাইটটা আবদ্ধ থাকে সেটাকে বলে কোর, আর বাইরের অংশটাকে বলে ক্ল্যাডিং। এখন কথা হলো যে লাইট কেন আসলে ট্রাভেল করে ওয়েভগাইডের মধ্য দিয়ে। লাইট ট্রাভেল করার কারণ হলো, আহ, আমরা সবাই হয়তো বা ফিজিক্সে ছোট থাকতে একটা কথা শুনছি যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন মানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন জিনিসটা হলো যে এই যে স্ক্রিনের এখানে আমি দেখিয়েছি যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হলো লাইট যদি যে মাধ্যম থেকে মানে দুইটা মাধ্যমের বিভেদ তল যেটা, অর্থাৎ দুইটা মাধ্যমের মাঝখানে যেই অংশটা থাকে সেখানে যদি বাধা পেয়ে আবার আগের জায়গায় ফেরত আসে, এটাকে বলে হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তো এটার একটা শর্ট, আপনি যে দুইটা মাধ্যমের কথা বলছেন, যেমন ধরেন এখানে মাঝখানের ইয়েলো কালার এটা একটা মাধ্যম এবং বাইরের অংশটা আরেকটা মাধ্যম। বাইরের অংশটাকে আমরা ক্ল্যাডিং বলি, মাঝখানের অংশটাকে কোর বলি। তাদের দুইজনের মধ্যে একটা রিলেশনশিপ থাকতে হবে। ওই রিলেশনশিপটা হচ্ছে প্রতিসরাঙ্ক, অর্থাৎ রিফ্রেক্টিভ ইন্ডেক্স যেটাকে বলি। এর রিফ্রেক্টিভ ইন্ডেক্সটা কোরের বেশি হতে হবে। অর্থাৎ যাকে বাইরের ক্ল্যাডিং বলতেছি, বাইরের অংশ, তার থেকে এর রিফ্রেক্টিভ ইন্ডেক্সটা বেশি হতে হবে। যদি বেশি হয় তখন লাইটটা এর মধ্যে আবদ্ধ থাকবে এবং লাইটটা সামনের দিকে ট্রাভেল করবে। দ্যাট মিনস আমাদের আসলে উদ্দেশ্য হচ্ছে লাইটটাকে মাঝখানে আবদ্ধ করা, কনফাইন করা, এবং লাইটটা যাতে ট্রাভেল করে। এখন এখানে একটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ব্লু কালারের দুটা ফিগার দেখা যাচ্ছে, অর্থাৎ মাঝখানে যেখানে রেড কালার হয়ে আছে। তো এই দুইটা ফিগারের মধ্যে ডিফারেন্সটা যদি দেখি, যে এই প্রথম ফিগারটায় আমরা স্কেলটা দেখে বুঝতে পারছি প্রথম ফিগারটায় লাইটটা মাঝখানে খুব ভালোভাবে আবদ্ধ আছে, আর সেকেন্ড ফিগারটায় লাইটটা একটু বাইরের দিকে ছড়িয়ে যাচ্ছে। তো এখন স্বাভাবিকভাবে আমরা বুঝতেছি যে এই ফিগারটা আসলে মানে এটা যার এখানে লাইটের কনফাইনমেন্ট, অর্থাৎ আবদ্ধ হওয়ার যে মানে এবিলিটিটা, এটা ভালো। আর এখানে হচ্ছে যে একটু খারাপ। এখন এটা কেন এটাতে ভালো এটাতে খারাপ, এগুলোর আসলে কারণ আছে। তো এটা সবচেয়ে সহজ কারণ হচ্ছে যে আমাদের মাঝখানের যে অংশটা, যেটাকে আমরা কোর বলছি, সেটার সাথে বাইরের তাদের রিফ্রেক্টিভ ইন্ডেক্সের ডিফারেন্সটা, অর্থাৎ প্রতিসরাঙ্কের ডিফারেন্সটা যদি ভালো হয়, বেশি হয়, তখন একটু কম যদি একদম সমান হয়, তখন যেটা হবে যে মাঝখানে আর লাইট থাকবে না, লাইটটা পুরো জায়গা দিয়ে ট্রাভেল করবে। তো এই জন্য আমরা এটা এখানে একটা কথা বলেছি যে রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ কোর ইজ গ্রেটার দ্যান রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ ক্ল্যাডিং। আর তাছাড়া আমরা এই যে যে কোরটার ডিমেনশন, অর্থাৎ আমাদের এটার উইথ, হাইট, এই জিনিসগুলোর মতো দেখতে, এগুলোকে আমরা কন্ট্রোল করে বা এগুলোকে আমরা পরিবর্তন করে আমরা লাইটটার কনফাইনমেন্টকে চেঞ্জ করতে পারি। তো এই এখানে যা যা বললাম এ নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? যে কোনো প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, এরপর আমরা আসলে আমরা যেই যে ইকুয়েশন গুলো আমাদের কাজের জন্য আমরা ইউজ করি, আমরা আসলে যেটা দেখবো যে আমরা এরকম একটা স্ট্রাকচারকে, একদম সহজ একটা স্ট্রাকচার, এটা আসলে খুবই ইজি আঁকা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইরে একটা ইয়েলো কালারের রেক্টাঙ্গেল আছে, নিচে একটা রেক্টাঙ্গেল আছে, মাঝখানে একটা রেক্টাঙ্গেল, তার মানে তিনটা আয়তক্ষেত্র বা রেক্টাঙ্গেল হলেই এটাকে ডিজাইন করা যাবে। তো এরকম একটা সিম্পল ডিজাইনকে আমরা আসলে এখানে দেখবো আজকে। আর এখানে আমরা প্লাস এই জিনিসটাকেও দেখবো যে লাইট আসলে কিভাবে কনফাইন্ড থাকে, মানে আবদ্ধ থাকে। আচ্ছা, এবার আমরা দেখি যে আমাদের কোন কোন ইকুয়েশন গুলো কাজে লাগে। তো যারা আহ, মানে ফিজিক্স ফিজিক্স আপনারা কোর্স গুলো করেছেন অথবা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা এই ধরনের কোর্স করেছেন, তারা আসলে জানেন যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে বা ইলেকট্রোম্যাগনেটিজমে একটা খুব গুরুত্বপূর্ণ ইকুয়েশন হচ্ছে ম্যাক্সওয়েলের ইকুয়েশন। তো ম্যাক্সওয়েলের ইকুয়েশন কি কাজ করে? ম্যাক্সওয়েলের ইকুয়েশন হচ্ছে যে আমাদের যেই তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফিল্ড, কিভাবে প্রপাগেট করে এক জায়গা থেকে আরেক জায়গায় বা কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়।
কিভাবে কোনো এক জায়গায় সেটা বিস্তৃত হয়, এই ব্যাপারগুলো হচ্ছে ম্যাক্সওয়েলের ইকুয়েশন আমাদেরকে বলে। আর এটা হচ্ছে একটা ম্যাক্সওয়েলের ইকুয়েশন। আচ্ছা, এটাতে আমরা পরে আসতেছি। এটা দেখে ঘাবড়ানোর কোনো কারণ নাই, এটা আস্তে আস্তে এই জিনিসগুলো বুঝতে পারবেন। তো এখানে লেফট সাইডে আরেকটা ইকুয়েশন দেখা যাচ্ছে, এই ইকুয়েশনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটাকে বলে সেলমিয়ার ইকুয়েশন। সেলমিয়ার ইকুয়েশন হচ্ছে এমন একটা ইকুয়েশন যেটা আহ, একটা ম্যাটেরিয়ালের মানে একটা পদার্থের রিফ্রেক্টিভ ইন্ডেক্সের সাথে তার ওয়েভলেন্থের রিলেশনশিপটাকে এক্সপ্লেন করে। তো এক একটা ম্যাটেরিয়ালের জন্য এই ইকুয়েশনটা দেখতে এক এক রকম হয় আসলে। ইকুয়েশনটা দেখতে এক এক রকম হয় বলতে, এই যে আমি যে কতগুলো ভ্যালু দেখতে পাচ্ছি এগুলো এক একজনের জন্য এক এক রকম হয়। এখানে আমরা সিলিকন ডাইঅক্সাইডের জন্য কেমন হয় ইকুয়েশন, এটা আমরা দেখেছি। তো আপনি এখানে যদি ল্যামডা এর ভ্যালু বসান, ধরেন ল্যামডার ভ্যালু যে কোনো কিছু হতে পারে, 1.5 মাইক্রোমিটার, 2 মাইক্রোমিটার, 3 মাইক্রোমিটার, যে কোনো কিছু হতে পারে। তো আমরা যে কোনো একটা ভ্যালু বসায় ল্যামডার, আমাদেরকে সে রিফ্রেক্টিভ ইন্ডেক্সটা বলে দিবে। আমি এখানে একটা স্লাইডের মধ্যে লিংক দিয়েছি, রিফ্রেক্টিভ ইন্ডেক্স ইনফো। এই ওয়েবসাইটটাতে যে অনেক ম্যাটেরিয়ালের রিফ্রেক্টিভ ইন্ডেক্স পাওয়া যায়। আহ তারপরে হচ্ছে যে যদি আমরা না পাই, তখন আমাদেরকে আসলে অন্যান্য বিভিন্ন রিসার্চ পেপার বা আর্টিকেল গুলোতে খুঁজতে হয় আর কি, এই ইয়াগুলোকে। তো এটা এক একটা ম্যাটেরিয়াল জন্য এক এক রকম। হ্যাঁ, আমরা চাইলে এখানে আসলে ক্লিক করে দেখতে পারি যে ওয়েবসাইটটা আসলে কি আছে। আচ্ছা, এই ওয়েবসাইটটা অনেকটা এরকম টাইপের। তো এখানে আপনি এই যে এখানে অনেক ম্যাটেরিয়ালকে আপনি চাইলে চুজ করতে পারবেন। যেমন সে আমি যদি এখানে এই ট্যান্টালাম পেন্টঅক্সাইড এটাকে চুজ করি, তখন এই যে এখানে দেখতে পাবো যে নিচে একটা কোথায় গেল? আচ্ছা, অন্য একটাকে চুজ করি। এই যে এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে একটা সেলমিয়ার ইকুয়েশন। তো এরকম ইকুয়েশন গুলো অ্যাকচুয়ালি প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য এখানে বলা আছে। তো আমরা যেই ম্যাটেরিয়াল বা যেই জিনিসটাকে আমরা ইউজ করি তার রিফ্রেক্টিভ ইন্ডেক্সটাকে আমরা হচ্ছে, বা তার জন্য যে ইকুয়েশনটা সেটাকে আমরা মানে কি বলবো, সেটাকে আমরা হচ্ছে আহ, এখান থেকে নিব। তো একটু একটু আমাকে, হ্যাঁ। তো আমরা যেখানে ছিলাম, যে এই যে যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, এই ইকুয়েশনটাকে আমরা যদি ইউজ করি, এই ইকুয়েশনটাকে ইউজ করে আমরা হচ্ছে আহ, আমাদের অ্যানালাইসিস গুলো করতে পারবো। আচ্ছা, আর যদি আমরা এই ওয়েবসাইটে না পাই, আমরা বিভিন্ন একটা ম্যাটেরিয়াল লিখে সার্চ দিলে দেখা যাবে ওই ম্যাটেরিয়ালটা যেই যে পেপার গুলাতে ইউজ করা হয়েছে সেই পেপার গুলো আমরা পাবো, এখান থেকে আমরা ইউজ করতে পারবো। তো এই জিনিসটা আমাদের লাগবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে ম্যাক্সওয়েলের ইকুয়েশনটাকে হচ্ছে মানে সলভ করি আর কি। তো ম্যাক্সওয়েলের ইকুয়েশনে এই যে যে টার্ম গুলো আছে এগুলোকে বলে ন্যাবলা। এবং ম্যাক্সওয়েলের ইকুয়েশনটাকে আমরা যদি এটাকে যদি মানে একটু ভেঙে লিখি, তখন যে এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হিসেবে দেখা যাবে। তো যারা ম্যাথ কোর্স বা যারা এই ধরনের কোর্স গুলো বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল করেছেন, তারা জানেন যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখতে কেমন হয়। এখন কথা হচ্ছে আমাদের যেই অ্যানালাইসিস গুলো, এখানে আমাদেরকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলোকে সলভ করতে হয়। তো এই সলভ গুলো করলে আমরা লাইট কিভাবে প্রপাগেট করে এই জিনিসগুলো আমরা জানতে পারি। তো এটা হলো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। থার্ড যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে আমরা যে সফটওয়্যারটাকে ইউজ করব, সেটা হচ্ছে কমসোল মাল্টিফিজিক্স। এছাড়াও আসলে অন্যান্য সফটওয়্যার ইউজ করা যায়। আর শুধু তাই না, কেউ চাইলে পাইথন প্রোগ্রামিং করেও এই কাজগুলো করতে পারে, বা ম্যাটল্যাবে প্রোগ্রামিং করে বা পাইথন প্রোগ্রামিং করেও করা যায়, বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইউজ করেও করা যায়। কিন্তু ইন দ্যাট কেস এগুলো আসলে অনেক জটিল হয়ে যায়, যেহেতু আমাদেরকে এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে কাজ করতে হবে, সেলমিয়ার ইকুয়েশন গুলোকে ইউজ করতে হবে, দেখা যায় যে অনেক জটিল হয়ে যায়। কিন্তু করা সম্ভব কোড ইউজ করেও। বাট সফটওয়্যার ইউজ করার সুবিধা হচ্ছে যে সফটওয়্যারে অনেক কিছুই বিল্ট ইন থাকে, মানে অনেক কিছুই আমরা চাইলে টুল হিসেবে পেয়ে যাই যেগুলো আমরা ইউজ করতে পারি। আর
পাশাপাশি আমরা জানি যে এখানে সফটওয়্যার কিভাবে কাজ করে। সফটওয়্যারটা আসলে একটা নিউমেরিক্যাল অ্যানালাইসিস করে, মানে নিউমেরিক্যাল মেথড নিয়ে আমরা যারা পড়েছি, আমরা যখন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ডিফারেন্সিয়েশন অথবা ইন্টিগ্রেশন আমরা যখন করি, এগুলো আসলে আমরা ম্যাথে যখন খাতায় করি এগুলো তো হচ্ছে কন্টিনিউয়াস, আমরা মানে ইকুয়েশন হিসেবে আমরা বা কন্টিনিউয়াস টার্ম হিসেবে আমরা সলভ করি। কিন্তু বাস্তবে জিনিসগুলো আসলে এত ইজি না। বাস্তবে যখন কোনো সফটওয়্যার দিয়ে আমরা করতে যাই, এটাকে নিউমেরিক্যালি সলভ করতে হয়। ইনফ্যাক্ট আমাদের যেই ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে আমরা যখন মানে কোনো একটা সে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমরা যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন না, নর্মাল কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে যাই, তখন সে কিন্তু আমরা যে ফর্মুলা শিখে আসছি, অর্থাৎ এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু, টু এ, এই ধরনের আসলে সে কিন্তু মানে ইকুয়েশন ইউজ করে করতেছে, ব্যাপারটা এরকম না। সে কিন্তু নিউমেরিক্যাল মেথড ইউজ করে এই জিনিসগুলোকে সলভ করে। তো এখানেও কনসোল মাল্টিফিজিক্স নিউমেরিক্যাল মেথড ইউজ করে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলোকে সলভ করে। এটাকে বলে হচ্ছে ফাইনাইট এলিমেন্ট মেথড। তো যারা সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে বোধহয় এই নিউমেরিক্যাল মেথডে কোর্সটা করায়, তো এই কোর্সটা করলে আমার ধারণা এটা একটু এই ওয়ার্ড এই মানে ফ্রেজটা শোনার কথা, ফাইনাইট এলিমেন্ট মেথড। তো তারপরে কনসোল মাল্টিফিজিক্স ইউজ করার সুবিধাগুলো তো আমি একটু আগে বললাম, যে এখানে আসলে কোডিং এর কোনো দরকার হয় না। এখানে একদম বিল্ট ইন টুলস আছে বা বিল্ট ইন বিভিন্ন প্রোগ্রামস আছে যেগুলো আমরা ইউজ করে করতে পারি। আর সেকেন্ড আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এটা আসলে মাল্টি ডিসিপ্লিনারি সফটওয়্যার। মানে এটা যে শুধুমাত্র ইলেকট্রিক্যাল বা কম্পিউটার সায়েন্সের মানুষজন ইউজ করবে, ব্যাপারটা এরকম না। ইঞ্জিনিয়াররা ইউজ করতে পারে, সিভিল ইঞ্জিনিয়াররাও ইউজ করতে পারে, যার যার মানে প্রয়োজন অনুযায়ী সে ইউজ করবে। আর এখানে তো আমি বললাম যে এটার অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, তো এগুলো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আর এখানে আমি যে স্লাইডের মধ্যে যে জিনিসগুলো বলেছি, এটা আসলে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয়, তো এটা আমি করে দেখাবো একটা ইয়াতে। তো এইগুলো হচ্ছে যে বিভিন্ন স্টেপ, এগুলো আমি এখানে ইয়া করে দিয়েছি যে যাতে পরে দেখলে আপনার আসলে এটা মনে থাকে যে কোনটার পর কোনটা আসলে আমরা করব। তো আমরা তাহলে আমাদের এই সফটওয়্যারটাতে চলে যাই। আপনি যদি সফটওয়্যারটা খুলেন, তখন আসলে আপনি যেটা দেখতে পাবেন শুরুতে, এই ধরনের একটা উইন্ডো দেখতে পাবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে যখন সফটওয়্যারটি ইনস্টল করবেন কনসোল মাল্টিফিজিক্স, এরকম একটা উইন্ডো দেখা যাবে। এখন আমরা কোন জিনিসটা আসলে ডিজাইন করব, আমরা সিম্পলি এই ওয়েবগাইডটা যেটা দেখতে পাচ্ছি, মানে এরকম টাইপের একটা ওয়েবগাইডের একটা স্ট্রাকচারকে ডিজাইন করব। আর এটা হচ্ছে একটা 2D স্ট্রাকচার। 2D স্ট্রাকচার এই কারণে যে আপনি এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে যদি কেককে আমরা যেভাবে স্লাইস করি, অর্থাৎ সে আপনার কাছে যদি একটা পাউরুটি দেওয়া হয়, ওইটাকে যদি আপনি স্লাইস করেন ইকুয়ালি, যেমন দেখাবে, যে একটা ক্রস সেকশন যেমন দেখাবে, ওইটা হচ্ছে এটা। তো আমরা এখানে এই 2D একটা সিমুলেশন করব, এবং ওইটা করে আমরা দেখব যে এখানে আসলে লাইটটা কেমন থাকে। এখন যেহেতু এটা একটা সিমেট্রিক স্ট্রাকচার, অর্থাৎ আপনি যেখানে স্লাইসটা নেন না কেন সবই সেম হবে আসলে। তো এই জন্য একটা 2D স্ট্রাকচার, অর্থাৎ একটা ক্রস সেকশনকে সিমুলেট করলেই হবে। কিন্তু সবসময় ব্যাপারটা এরকম হয় এমন না, এটা নাও হতে পারে। বাট এই ধরনের স্ট্রাকচার, যেগুলো সিম্পল আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এই ধরনের স্ট্রাকচার গুলোর জন্য এটাই সত্য। তো আমি যেটা বললাম যে এখানে একটা উইন্ডো এরকম দেখা যাবে। এই উইন্ডোটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটা জিনিস, একটাকে বলতেছে মডেল উইজার্ড, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক মডেল। তো আমি রেকমেন্ড করব, আমি যখন বলতেছি এই জিনিসগুলো যদি কেউ একটু খাতায় যদি একটু নোট ডাউন করে রাখেন আপনারা, তখন মানে কোনটার পর কোনটা আসতেছে এটা আহ, মনে রাখার সুবিধা হবে। তো আমরা যেটা সিলেক্ট করবো এটা হচ্ছে মডেল উইজার্ড। মডেল উইজার্ড কেন? কারণ মডেল উইজার্ডের মধ্যে বিল্ট ইন অনেকগুলো জিনিস থাকে যেগুলো আমরা চাইলে ইউজ করতে পারবো। যেমন আমাদের এখানে কি কি করা লাগবে আমরা বুঝতেছি। নাম্বার ওয়ান, আমাদেরকে দেখতেছি যে ম্যাক্সওয়েলের ইকুয়েশন নিয়ে কাজ করা লাগবে। তারপর আমাদেরকে সেলমিয়ার ইকুয়েশন নিয়ে কাজ করা লাগবে। তারপরে আমাদের এখানে মানে বিভিন্ন রকম ক্যালকুলেশন করা লাগবে। তা আপনি যদি ব্ল্যাঙ্ক মডেল সিলেক্ট করেন, দেখা যায় যে সবকিছু আপনাকে স্ক্র্যাচ থেকে নিজে নিজে করতে হবে। কিন্তু মডেল উইজার্ডে কিছু জিনিস বিল্ট ইন দেয়া থাকে যাতে কাজটা ইজি হয়। এই জন্য আমরা এটা সিলেক্ট করলাম। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেক টাইপের মানে স্পেস ডাইমেনশন সিলেক্ট করা যায়। তো আমরা 2D সিলেক্ট করব, কারণ আমরা একটা ক্রস সেকশনকেই সিমুলেট করব। এরপরে
এটা সিলেক্ট করলাম আমরা। এখন এরকম একটা স্ক্রিন আসবে, যেখানে আমরা কোন ধরনের ফিজিক্স নিয়ে কাজ করতে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের কাজ করা যাইতে পারে এখানে, যেমন সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করা যায়, পিওর ম্যাথমেটিক্স নিয়ে কাজ করা যায়, হিট ট্রান্সফার বা যার যেগুলো মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা যেগুলো নিয়ে কাজ করে এগুলো নিয়ে কাজ করা যায়, পিওর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজ করা যায়। তো আমাদের কোনটা আসলে করা লাগবে? তো আমরা যেহেতু বুঝতে পারতেছেন আমাদের এই জিনিসগুলো অপটিক্স এর পার্ট, তো আমরা এখানে অপটিক্স সিলেক্ট করব। অপটিক্স সিলেক্ট করলে আমরা দেখতে পাবো যে ওয়েভ অপটিক্স বলে একটা মডিউল আছে, এটা সিলেক্ট করলাম। এরপরে ওয়েভ অপটিক্স এর ভেতরে সেকেন্ড যেটা, সেটাকে আমরা সিলেক্ট করব, দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ফ্রিকোয়েন্সি ডোমেন, ইডব্লিউএফডি। আমি আবার বলতেছি, এখানে আমরা অপটিক্স এর মধ্যে ওয়েভ অপটিক্স আছে, তার মধ্যে ইডব্লিউএফডি এটা আছে, এটাকে আমরা অ্যাড করে নিলাম। এটা একটা ফিজিক্স হিসেবে সিলেক্টেড হলো। এরপরে আমাদেরকে আরেকটা জিনিস সিলেক্ট করা লাগবে যে আমরা এখানে কি করব। আমরা এখানে যে জিনিসটা করব এটাকে বলে হচ্ছে মোড অ্যানালাইসিস। মোড অ্যানালাইসিস জিনিসটা আমরা একটু পরে বলবো যে মোড জিনিসটার মানে কি। তার আগে আমরা যেহেতু মোড অ্যানালাইসিস সিলেক্ট করবো, আমাদেরকে মোড অ্যানালাইসিসটা এই স্টাডি থেকে সিলেক্ট করতে হবে। এখানে মোড অ্যানালাইসিসটাকে আমরা সিলেক্ট করলাম, তার মানে আমরা ফিজিক্স ইন্টারফেস হিসেবে এটাকে সিলেক্ট করলাম ইডব্লিউএফটি, এবং মোড অ্যানালাইসিসকে স্টাডি হিসেবে সিলেক্ট করলাম। এই দুইটাই এনাফ আমাদের ওয়েভগাইডটার মানে অ্যানালাইসিস গুলো করার জন্য। তো এটা আমরা ইয়া করলাম। আচ্ছা, তো এখন এটা যখন সিলেক্ট করলাম, ও ব্যাকগ্রাউন্ডে আসলে তৈরি করতেছে যে আমি কি কি এখানে ইউজ করব এই জিনিসগুলোকে। তো এটা এরকম একটা ইন্টারফেস আপনার আসবে। এই ইন্টারফেসটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা গ্রাফের মতো কিছু দেখাচ্ছে। আমরা আসলে যাই আঁকবো এখানে আমরা সেটা দেখতে পাবো। তারপরে আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, প্যারামিটার, ম্যাটেরিয়ালস, ডেফিনেশন, জিওমেট্রি, অনেক কিছু দেখা যাচ্ছে, স্টাডি, মোড অ্যানালাইসিস ইত্যাদি। প্রথমে আপনার কাছে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এরকম একটা স্ক্রিন, জিওমেট্রিতে সিলেক্ট করা থাকবে। তো আমি একটু বলে নিই যে আমাদের আশা করি সবার ধারণা আছে যে লাইটের যে ওয়েভলেন্থ গুলো এগুলো আসলে অনেক ছোট থাকে। মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ওয়েভলেন্থ গুলো হয় হচ্ছে মাইক্রোমিটার রেঞ্জের। তো দেখা যায় যে ফোটনিক ডিভাইস গুলো অনেক ছোট হয়। ফোটনিক ডিভাইস গুলো দেখা যায় মাইক্রোমিটার রেঞ্জেরই হয়। তো মাইক্রোমিটার রেঞ্জের হলে তার মানে আমরা যদি মিটার রেঞ্জে, অর্থাৎ এই যে লেন্থ ইউনিটটা দেখতে পাচ্ছি এটাকে মিটারে রাখলে আসলে কাজ হবে না, আমাদেরকে এটাকে মাইক্রোমিটার রেঞ্জে নিয়ে যেতে হবে। অর্থাৎ আমরা যা এখানে ডিজাইন করব সবই খুবই ছোট ছোট আসলে, মানে খালি চোখে দেখা যাবে না এরকম টাইপের আর কি। তো এরপরে আমরা কোন জিনিসটা করব আমরা দেখি, যে আমরা খুব ইজিলি যদি বলি, আমরা হচ্ছে যে একটা তিনটা রেক্ট্যাঙ্গেল আমরা নিব। তো আমরা এখানে রাইট ক্লিক যদি করি এই যে জিওমেট্রির উপর, এখানে অনেকগুলো অপশন আসবে, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, যা যা আমাদের লাগে। তো আমরা একটা রেক্ট্যাঙ্গেল এখানে নিলাম, রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করলাম। এখন আমাদের যেটা করা লাগবে যে রেক্ট্যাঙ্গেলটার তিনটা জিনিস বলা লাগবে। নাম্বার ওয়ান হচ্ছে যে তার মানে তার উইথ, নাম্বার টু হাইট, আর নাম্বার থ্রি হচ্ছে যে তার মানে বেসটা কোথায়। অর্থাৎ বেসটা বলতে কার রেসপেক্টে এই উইথ হাইটটা সে মেজার করবে। এটা যেহেতু একটা গ্রাফের মতো, আমরা জানি যে গ্রাফে আমরা জিরো জিরো পয়েন্টকে আমরা বেস হিসেবে ধরি, ঠিক তেমনি এখানেও আমরা বেস হিসেবে জিরো জিরো পয়েন্টকে ধরবো। কিন্তু এখানে এই বেস হিসেবে আমরা সেন্টারকে সিলেক্ট করে নিব। সেন্টারকে কেন সিলেক্ট করতেছি এটা একটু পরে বলতেছি আমি। সেন্টার মানে মাঝখানের পয়েন্টটাকে সে জিরো জিরো ধরবে, অর্থাৎ এই জিরো জিরোকে কেন্দ্র করে সে সবকিছু আঁকবে এখানে। এবার আমি কিছু এমনিতে কিছু একটা পেপার আমি ইউজ করতেছি আমার এই ডিজাইনটা করার জন্য, কারণ আমরা আসলে চাইলেই মানে যে কোনো একটা আন্দাজে একটা আমরা আসলে করতে পারি না। করতে পারি না এই কারণে যে এটা কি আসলে আদৌ কাজ করবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তো এই জন্যই আমরা আসলে এই ধরনের আন্দাজে কোনো ডাইমেনশন আমরা আসলে নিতে পারি না। তো এগুলো কিভাবে ডাইমেনশন নিতে হয় এগুলো আপনারা আরো ফার্দার যদি স্টাডি করেন তখন দেখতে পাবেন। তো এখানে আমি উইথ একটা সিলেক্ট করে নিলাম। অর্থাৎ আমরা শুরুতে যেটার উইথটা সিলেক্ট করবো এটা হচ্ছে এই যে যে কোর অংশটা আছে তার উইথটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে বাইরের রেক্ট্যাঙ্গেলটা, তারপর হচ্ছে যে এর বাইরের রেক্ট্যাঙ্গেলটা। তা আমি এখানে সিলেক্ট করছি হচ্ছে এটার উইথটাকে 4 মাইক্রোমিটার, হাইটটাকে সিলেক্ট করতেছি 0.8 মাইক্রোমিটার।
এটা এই যে পেপারটা আমরা ইউজ করতেছি ওই পেপারটাতে আছে। এটা সিলেক্ট করার পর তারপরে সেন্টারটা 0 0-তে আছে, ঠিক আছে। আমি যদি বিল্ড অল অবজেক্টস দিই তাহলে এই যে জিনিসটা আমি আঁকলাম সেটা চলে আসবে এখানে। এই যে এটা হচ্ছে আমার সেই রেক্ট্যাঙ্গেলটা, অর্থাৎ মাঝখানের অংশটা, যার সেন্টারটা হচ্ছে 0 0-তে, এবং 0 0-তে সেন্টার ধরে সে আসলে এই স্ট্রাকচারটাকে ডিজাইন করছে। আপনি যদি 0 0-কে সেন্টার না ধরেন, অর্থাৎ আপনি যদি 0 0-কে কর্নার ধরেন, আপনি আঁকতে পারবেন। তখন যে জিনিসটা হবে বুঝতে পারতেছেন যে 0 0 হয়ে যাবে এই পয়েন্টটা। এভাবে আঁকতে গেলে একটু ঝামেলা হয়। তাই আমরা সবসময় চেষ্টা করি যে বেসটাকে সেন্টারে ধরার জন্য। তো যদি আপনি বেসকে সেন্টারে ধরেন তাহলে যাকে যাকে আঁকবেন সবাইকে সেন্টারে ধরতে হবে। তো এটা আমাদের প্রথম রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করলে আরেকটা রেক্ট্যাঙ্গেল চলে আসবে। তা আমাদের দুইটা রেক্ট্যাঙ্গেল লাগবে, একটা হচ্ছে বাইরে, আরেকটা হচ্ছে যে মানে একটা হচ্ছে উপরে আরেকটা হচ্ছে নিচে। তো আমি একটা জিনিস একটু ছোট করে বুঝিয়ে দিই। এখানে একটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই যে এই স্ট্রাকচারটা যদি আমরা আঁকতে যাই, আমি একটু ডাইমেনশন গুলো বলে দিই যে এটার এই যে যে বাইরের রেক্ট্যাঙ্গেলটা তার ডাইমেনশনটা আমরা ধরবো হচ্ছে এরকম, যে এটা হচ্ছে 5 মাইক্রোমিটার, এটাও 5 মাইক্রোমিটার। এটাকে অন্য কিছু দিয়েও করা যেতে পারে, 5-এর জায়গায় যদি আমি 4ও দিই তাও হবে। আর এটা হচ্ছে 15 মাইক্রোমিটার। আর এটা তো একটু আগে আমরা আঁকলাম, এটুকু হচ্ছে বললাম 0.8 মাইক্রোমিটার। আর এটা হচ্ছে যে 4 মাইক্রোমিটার। এটা হচ্ছে সেন্টার, যার সেন্টারটা হচ্ছে 0 0-তে। তাহলে এখানে কেউ কি আমাকে বলতে পারবে যে এই রেক্ট্যাঙ্গেলটার সেন্টার কোথায় হবে এবং এই রেক্ট্যাঙ্গেলটার সেন্টার কোথায় হবে? আপনারা তো ম্যাথ পারার কথা ভালো। কেউ কি বলতে পারবে যে উপরের রেক্ট্যাঙ্গেলটার সেন্টার কোথায় হবে? ট্রাই করি কেউ একজন। এটা যদি 0 0 পয়েন্ট হয়, এই সেন্টারটা কোথায় হবে মানে বাইরের রেক্ট্যাঙ্গেলটার? ভুল হলে সমস্যা নেই তো, এটা তো খুব সহজ জিনিস। ভাই আরো 2.1 মাইক্রোমিটার উপরে হবে। ভেরি গুড, এক্স্যাক্টলি 2.1 মাইক্রোমিটারও কিভাবে করলো এটা, যে এখান থেকে এই যে এখান থেকে এটা পর্যন্ত হচ্ছে 2.5, আর এখান থেকে এটা পর্যন্ত হচ্ছে যে 0.4। তাহলে এখান থেকে এটা হবে হচ্ছে যে 2.1 মাইক্রোমিটার। দ্যাট মিনস এটা হচ্ছে 0,2.1 মাইক্রোমিটার। তাহলে এবার এটা কোথায় হবে দেখি, আরেকজন বলি তো দেখি। 0, -2. তাই কি -2.1 হবে? আর কেউ একটু চিন্তা করে, এটা যদি 0 0 হয় এটা কত হবে? 2.9, ভেরি গুড, মাইনাস টু পয়েন্ট -2.9। ভেরি গুড। -0.9. হ্যাঁ, এক্স্যাক্টলি -2.9। কারণ এই যে এখানে যেটা হচ্ছিল যে এখানে বিয়োগ করতেছিলাম আর এখানে হচ্ছে যোগ করতেছিলাম, অর্থাৎ এই যে এখানে যদি 0.4 আর 2.1, 2.5 যদি যোগ করি তাহলে -2.9 আসবে। তার মানে আমরা সেন্টার গুলো বুঝে গেলাম কত কত, আর এগুলোর উইথ হাইটটা বুঝে গেলাম। এখন এই জিনিসটা আমি দেখানোর পেছনে কারণ আছে। দেখানোর পেছনে কারণ হলো যে আপনি যদি কমসোল নিয়ে কাজ করতে চান, কমসোল নিয়ে কাজ করতে গেলে জিওমেট্রির ব্যাপারগুলো একটু এক্সপার্ট হতে হয়। এখানে আসলে অনেক টাইপের স্ট্রাকচার, মানে অনেক টাইপের স্ট্রাকচার ডিজাইন করা যায়। আমি এই ক্লাসের লাস্টে আমি আরেকটা স্ট্রাকচার ডিজাইনের ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করে দিব। তো ওইটা আপনারা দেখতে পারেন। তো এগুলো যারা এগুলোতে একটু এক্সপার্ট হয় বা এগুলো যারা ভালো মতো পারে, তারা হচ্ছে যে দেখা যায় যে এখানে কাজ করেও মজা পায়। আর এগুলো দেখা যায় যে মানে এই কাজগুলো করা অনেক ইজি হয়ে যায়। আর তো এখানে তার মানে আমরা যদি সেকেন্ড রেক্ট্যাঙ্গেলটার কথা বলি, তার উইথ হচ্ছে 15, তার হাইট হচ্ছে যে 5। আর তার আমরা সেকেন্ড রেক্ট্যাঙ্গেল মানে উপরের রেক্ট্যাঙ্গেলটা, তার এখানে আমরা সিলেক্ট করে দিব হচ্ছে এটাকে সেন্টার, x 0 আর y হবে হচ্ছে 2.1। তাহলে একদম জায়গা মতো এটা বসে যাবে এই যে। আর এরপরে
আরেকটা এখানে আরেকটা রেক্টেঙ্গেল আমরা ক্রিয়েট করি, যেটার সেন্টারটা হচ্ছে 0 - 2.9। এই যে এটা। তো এখানে আসলে যদি কারো ভুলও হয় ক্যালকুলেশন, এটা নিয়েও চিন্তা করার কারণ নেই। কারণ হচ্ছে আপনি ইজিলি বুঝতে পারবেন। যেমন ধরেন আমি যদি 2.8 দিতাম, এটা ইজিলি বোঝা যেত যে এটা আসলে ঠিক মতো হয়নি, এই যে এখানে দেখা যাচ্ছে একটু ওভারল্যাপ হয়ে গেছে, তার মানে এখানে কোনো এক জায়গায় ভুল হয়েছে। তো আমরা সবসময় বিল্ট অল অবজেক্ট দিলে মানে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে তিনটা স্ট্রাকচার, একটা রেক্টাঙ্গেল আর একটা আরেকটা। তো আমাদের আহ, প্রথম কাজটা শেষ, আমাদের জিওমেট্রিটা আঁকার কাজটা শেষ। তো এটা হচ্ছে প্রথম স্টেপ। তো জিওমেট্রিটা আঁকা শেষ হলে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্যারামিটার এটাতে চলে যাব। প্যারামিটার জিনিসটা কি? প্যারামিটার জিনিসটা হচ্ছে আপনি এখানে ক্যালকুলেশন করার জন্য যাকে মানে যে যে এই ফর্মুলাগুলো ইউজ করবেন সেগুলোকে এখানে লিখে রাখা। যেমন ধরেন আপনি যদি ইউজ করেন y = 2x² - 3x, এটা যদি ইউজ করেন এটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তো আমরা বললাম যে আমাদের এখানে আমরা সেলমিয়ার ইকুয়েশন ইউজ করব। তো সেলমিয়ার ইকুয়েশনটা আমরা বলেছি যে দেখতে এরকম টাইপের হয়। অর্থাৎ এই যে এখানে একটা ল্যামডা আছে, মানে একটা ভ্যারিয়েবল ল্যামদা চুজ করতে, ল্যামদা তো আসলে এখানে সিলেক্ট করার উপায় নেই, আপনি অন্য কিছু ধরতে পারেন, এক্স অথবা আই, যে কোনো কিছু। তো ওই আই এর ভ্যালুটা যেটা হবে সেই হিসাবে ল্যামদা এটাকে সে মানে সে ক্যালকুলেট করবে। তো এটা আপনার ইচ্ছা মতো আপনি একটা করতে পারেন। আমি একটা এখানে ভ্যারিয়েবল হিসেবে আই কে বললাম, আর আই এর ভ্যালুটা আমি ধরেন 3 ধরলাম, এটা অন্য কিছু হতে পারে। আর এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে যে আমার এখানে তিনটা স্ট্রাকচার আছে, মানে তিনটা স্ট্রাকচারের মধ্যে তিনটা ডিফারেন্ট ম্যাটেরিয়ালকে আমরা ইউজ করব। আমরা এখানে মাঝখানে একটা ম্যাটেরিয়ালকে ইউজ করব, নিচে একটা ম্যাটেরিয়ালকে, উপরে একটা ম্যাটেরিয়ালকে। তো উপরে আমরা আসলে বাতাস বা এয়ারকে ইউজ করব, নিচে ইউজ করব ম্যাগনেসিয়াম ফ্লোরাইডকে, আর মাঝখানে ইউজ করব একটা ম্যাটেরিয়ালকে যেটাকে বলে হচ্ছে চ্যালকোজেনাইট ম্যাটেরিয়াল। তো এদের প্রত্যেকে দেখা যায় সেলমিয়ার ইকুয়েশন আছে। বাতাসের তো অ্যাকচুয়ালি সেলমিয়ার ইকুয়েশন থাকার কিছু নাই। বাতাসের রিফ্রেক্টিভ ইন্ডেক্স কত জানা আছে কারোর? বাতাসের এয়ারের রিফ্রেক্টিভ ইন্ডেক্স, প্রতিসরণাঙ্ক by 1. 1। হ্যাঁ, তার মানে 1। এটা আসলে এটার জন্য কোনো সেলমিয়ার ইকুয়েশন লাগে না। তো আমরা N1, সরি, N1 বলি, প্রথম মানে সেন্টারে যে আছে তার রিফ্রেক্টিভ ইন্ডেক্সটাকে। তো তার জন্য আমি এখানে আসলে দেরি যাতে না হয় জন্য ফর্মুলাটা আমি আসলে লিখে রাখছি। আহ, এটা আসলে ওই রিফ্রেক্টিভ ইন্ডেক্স ডট ইনফোতে পাওয়া যাবে। তো SQ স্কোয়ার রুট এই পুরো জিনিসটা, এটাকে আমি জাস্ট কপি করে আমি এখানে ভ্যালু যত বসাবেন ওই হিসেবে সে ক্যালকুলেট করছে, যেহেতু আই হচ্ছে ভ্যারিয়েবল। তো আই এর ভ্যালু হিসেবে সে ক্যালকুলেট করে পেল হচ্ছে 2.6144। আপনি যদি এটাকে 3.1 করে দেন তখন 6137 হয়ে গেছে, মানে আই এর ভ্যালু হিসেবে সেটা চেঞ্জ হবে। N2 বলতে আমরা বুঝাচ্ছি নিচের এটাকে, নিচেরটার আমরা তার জন্য সেলমিয়ার ইকুয়েশন এখানে করা আছে, এটাকে আমরা কপি করলাম। এটাও ওখানে পেয়ে যাবেন। তো এটাকে একটু কষ্ট করে লিখতে হবে। এখানেও দেখা যাচ্ছে N2 এর ভ্যালু এত আসলো। আর N3 অর্থাৎ এয়ার, তার আমরা তো এটার রিফ্রেক্টিভ ইন্ডেক্স 1, এটার এত করার কিছু নেই। তো আমাদেরকে এখন আমরা তার মানে যেই ফর্মুলা গুলো আমরা ইউজ করব এগুলো আমরা করে ফেলছি, মানে এগুলো আমরা লিখে ফেলছি। এখন এখান থেকে আমরা বুঝতেছি N1 যেটা অর্থাৎ সেন্টারের রিফ্রেক্টিভ ইন্ডেক্স হচ্ছে 2.61 এই ওয়েভলেন্থে, 3.1 মাইক্রোমিটার ওয়েভলেন্থে। নিচেরটার রিফ্রেক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.36, উপরেরটার হচ্ছে 1। তার মানে আমাদের যে কন্ডিশন যে মাঝখানেটার রিফ্রেক্টিভ ইন্ডেক্স বেশি হতে হবে, এটা ট্রু, মানে এটা ট্রু হয়েছে। এখন আমি যদি উল্টো করে দিতাম, যে আমি যদি বলতাম এটা 2.61, এটার হচ্ছে 1.36, তাহলে কি কেউ বলতে পারবে যে কি ঘটনা ঘটতো যদি উল্টোটা হইতো? অর্থাৎ আমি যদি মানে মাঝখানে বেশি রিফ্রেক্টিভ ইন্ডেক্স না দিতাম, বাইরে বেশি রিফ্রেক্টিভ ইন্ডেক্স দিতাম, মাঝখানে কম দিতাম, তখন কি ঘটনা ঘটতো? দেখি, ট্রাই করে দেখেন। ভাই তখন তখন কি লাইটটার কনফাইন্ড থাকতো না এরকম কিছু? হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে তখন লাইটটা হচ্ছে বাইরে চলে যেত, বাইরে অর্থাৎ বাইরে দিয়ে ট্রাভেল করতো।
তা আমরা তো আর বাইরে দিয়ে ট্রাভেল করুক এটা চাচ্ছি না, তাই না? বাইরে ধরেন এখানে এয়ার আছে, এখানে মানে বাইরে দিয়ে ট্রাভেল করতে বাইরে ধরেন এখানে আমি এই ম্যাটেরিয়ালটাকে ইউজ করলাম যেটা হাই রিফ্লেকটিভ ইন্ডেক্স, তো এটাকে ইউজ করলে বাইরে দিয়ে যাব, ওইটাতে আমার আসলে লাইট কনফাইন্ড হলো না। লাইট যদি কনফাইন না হয় তাহলে যেটা হবে যে লস হবে অনেক। মানে সোজা কথা, ফ্রি স্পেসের মধ্য দিয়ে যখন লাইট ট্রাভেল করে তখন যেরকম লস হয় ওরকমই লস হবে। এই জন্য আমরা খুব ছোট একটা জায়গায় লাইটটাকে কনফাইন করে হাই পাওয়ারের লাইটটাকে পাস করি। তাতে যেটা হয় যে যখন আপনি কোনো বায়োমেডিক্যাল কোনো ইমেজিং অথবা কোনো ডায়াগনোসিস এর ব্যাপার আসে, অথবা ক্যান্সার সেলের ট্রিটমেন্ট বা এই ধরনের ব্যাপারগুলোর ক্ষেত্রে দেখা যায় এই বিভিন্ন ফোটনিক ডিভাইসেস বা বিভিন্ন ফোটনিক স্ট্রাকচারকে ইউজ করা হয়। এই ওইখানে দেখা যায় যেখানে লাইট কনফাইন রাখা হয় সেটা খুবই সূক্ষ্ম থাকে এবং খুবই মানে চিকন থাকে আর কি। তো এরপরে আমাদের সেকেন্ড স্টেপটা শেষ, সেটা হচ্ছে প্যারামিটার দেয়া। থার্ড স্টেপটা হচ্ছে সিলেক্টিং দি ম্যাটেরিয়ালস। এখন ম্যাটেরিয়াল আমরা সিলেক্ট করব বলতে কি বোঝাচ্ছে দেখেন। ম্যাটেরিয়াল বলতে বোঝাচ্ছে আপনি তো প্যারামিটার লিখছেন, ঠিক আছে, N1 N2 N3, বাট এগুলোর নাম দিতে হবে। তো এখন দেখা যাচ্ছে আমাদের এখানে কনসোলের লাইব্রেরি আছে যেখানে অনেক ম্যাটেরিয়ালকে পাওয়া যায়, কিন্তু আমরা লাইব্রেরি থেকে মানে লাইব্রেরিতে অনেক হাবিজাবি অনেক কিছু দেয়া থাকে, অনেক ইনফরমেশন দেয়া থাকে, আমাদের আসলে এত কিছু লাগে না। আমাদের জাস্ট রিফ্রেক্টিভ ইন্ডেক্স পাইলেই হচ্ছে। তা আমরা যেটা করবো ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়াল, মানে আমরা নিজেরাই ম্যাটেরিয়ালের মানে পরিচিতি দিব আর কি। তো ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়াল ওয়ান এর জন্য যেটা করা লাগবে যে ম্যাটেরিয়ালের প্রপার্টিস কি কি ইউজ করব। তো আমরা দেখতে পাচ্ছি আমরা শুধু রিফ্লেকটিভ ইন্ডেক্স ইউজ করছি, তো আমরা এই জন্য ম্যাটেরিয়াল প্রপার্টিসে যাব। আমরা ইলেকট্রোম্যাগনেটিক মডেলস এখানে যাব। তারপরে আমরা নিচে দেখতে একদম সবার নিচে দেখতে পাবো যে রিফ্লেকটিভ ইন্ডেক্স আছে। রিফ্লেকটিভ ইন্ডেক্সের মধ্যে এই যে দুইটাকে আমরা করে নিব, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট, দুইটাকে আমরা এখানে চুজ করে নিলাম। চুজ করে নিলে দেখেন এই যে এখানে চলে আসছে রিফ্লেকটিভ ইন্ডেক্স রিয়েল পার্ট, রিফ্লেকটিভ ইন্ডেক্স ইমাজিনারি পার্ট। আমরা প্রথম ম্যাটেরিয়ালটার রিফ্লেকটিভ ইন্ডেক্স দিয়েছিলাম N1, সেটা আমরা দিয়ে দিলাম। এখানে প্রশ্ন হলো যে প্রথম ম্যাটেরিয়ালটা আসলে কোন জায়গাটা, তিনটার মধ্যে তো প্রথম এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আপনি কোনটা অর্থাৎ এক দুই তিন, তিন জায়গার মধ্যে আপনি কোথায় আসলে প্রথম ম্যাটেরিয়ালটাকে সেট করতে চাচ্ছেন। তা আমরা প্রথম যেটা ম্যাটেরিয়াল সেটাকে এখানেও চাচ্ছি না এখানেও চাচ্ছি না, দ্যাট মিনস আমরা চাচ্ছি হচ্ছে মাঝখানে। এই যে দেখেন এতক্ষণ এখানে আপনি যদি সিলেক্ট করেন, দেখেন এখানে এক দুই তিন, এখানে তিনজনে সিলেক্ট হয়ে আছে, কিন্তু আপনি যদি এদেরকে মানে সিলেক্ট না করেন তখন দেখা যাচ্ছে শুধু একজন থাকতেছে, মাঝখানেরটাই থাকতেছে। তো আমরা এটাই চাচ্ছি যে মাঝখানেরটাই শুধু থাকুক। Using those controllers, the employee could vary the MS volume. হ্যাঁ হ্যাঁ, কেউ কি কিছু বলতেছেন? আচ্ছা, তো এরপরে আমরা আরেকটা ম্যাটেরিয়াল করতে পারি, এটা ডুপ্লিকেট এভাবে দিলে মানে জিনিসটা কপি হয় আর কি। তো এখানে আবার ডুপ্লিকেট আমি দিলাম। তো এবার ম্যাটেরিয়াল টু তে যদি আমি যাই, ম্যাটেরিয়াল টুর ক্ষেত্রেও ঠিক একই কথা। ম্যাটেরিয়াল টুর ক্ষেত্রে আমাকে রিফ্লেকটিভ ইন্ডেক্স দিতে হবে N2, এবং আমরা ওখানে বলে আসছি যে রিফ্লেকটিভ ইন্ডেক্স N2 গেল। আর এটা কোথায় থাকবে ম্যাটেরিয়ালটা সেটা একটা প্রশ্ন। আহ, এটা- আচ্ছা, হ্যাঁ, এটা আসলে থাকবে হচ্ছে নিচের অংশে, অর্থাৎ এই যে থ্রি এটাতে কিন্তু আসলে থাকবে না। এটা একটু এখানে মাইনাস করে দিতে হবে, জাস্ট নিচের অংশটাতে থাকবে। তো এটাও আমরা সেকেন্ড ম্যাটেরিয়ালটাকে আমরা সিলেক্ট করে ফেললাম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এই অংশের জন্য প্রথমটা হচ্ছে মাঝখানে ছিল, আর লাস্ট যেটা রইলো সেটা হচ্ছে ম্যাটেরিয়াল 3। ম্যাটেরিয়াল 3-র জন্য আমরা দিব হচ্ছে N3, অর্থাৎ যেটা এয়ার ছিল। আর আমরা কোন অংশটাকে সিলেক্ট করব, আমরা উপরের অংশটাকে সিলেক্ট করব। এখানে যদি দুইটা সিলেক্ট হয়ে যায় একটাকে মাইনাস করে দেওয়া যায় চাইলে। তো আমরা আবার দেখি, দেখেন এখানে আমরা তিনটা ম্যাটেরিয়াল আমরা এখানে বানালাম, ম্যাটেরিয়াল 1 যেটা হচ্ছে মাঝখানেরটা, ম্যাটেরিয়াল 2 নিচেরটা, ম্যাটেরিয়াল 3 হচ্ছে উপরেরটা। ম্যাটেরিয়াল 1 হচ্ছে কোরে যাকে ইউজ করতেছি, অর্থাৎ বেশি রিফ্লেকটিভ ইন্ডেক্স যার তার N1, এটা হচ্ছে N2, এটা হচ্ছে N3 মানে এয়ার। তাহলে আমাদের ম্যাটেরিয়াল চুজ করা হয়ে গেল, তার মানে আমরা তিনটা কাজ করলাম, জিওমেট্রি ড্র করলাম, প্যারামিটার গুলো লিখলাম, তারপর আমরা ম্যাটেরিয়ালটাকে চুজ করলাম। এবার ম্যাটেরিয়াল যখন সেট করা হয়ে যাবে এরপরে আপনাকে একটা জায়গায় যেতে হবে যে জিনিসটাকে বলে হচ্ছে, এখানে দেখেন লেখা আছে মেশ।
মেশ জিনিসটার মানে হলো যে আপনি যখন মানে এখানে সলভ করতে যাবেন, এই ক্যালকুলেশন গুলো হবে ম্যাক্সওয়েল ইকুয়েশন, এখানে ডিফল্ট ক্যালকুলেশন হয়েছে। ম্যাক্সওয়েলের ইকুয়েশন আলাদা করে লেখা লাগে না। আপনি যখন সিলেক্ট করছেন শুরুতে স্টাডিতে মোড অ্যানালাইসিস, তখনই ম্যাক্সওয়েলের ইকুয়েশন সে কাজ করা, মানে ম্যাক্সওয়েলের ইকুয়েশন নিয়ে কাজ করা শুরু করে দিচ্ছে। তো এখানে আমরা যেটা করলাম যে আমরা এখানে মোড অ্যানালাইসিসটা চুজ করে ফেলছি অলরেডি শুরুতে, এই জন্য এটাকে মানে ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা ক্যালকুলেট করবে। তো এখানে নিউমেরিক্যালি ক্যালকুলেট করতে গেলে আমরা যেটা করি যে এখানে দেখেন, ধরেন আমরা এখানে যদি বিল্ড অল দিই, দেখতে পাবেন যে এখানে এরকম মোজাইকের মতো হয়ে যাবে। আচ্ছা, এখানে একটু কোনো ভুল হয়েছে, একটু টাইম দেন আমাকে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এখানে মোজাইকের মতো একটা ব্যাপার হয়ে আসছে, যেটাকে বলে হচ্ছে মেশিং। মেশিং জিনিসটার মানে হচ্ছে ও পুরো জায়গাটাকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলে। যে ছোট ছোট অংশে ভাগ করে ফেলে, যে ছোট ছোট অংশগুলোতে সে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ক্যালকুলেট করে। তো আহ, তো এখানে আপনি যদি এটাকে আহ, অনেক আরো ছোট অংশে ভাগ করতে চান, তখন আপনি যেখানে ফাইনার, এক্সট্রা ফাইন, এক্সট্রিমলি ফাইন, এই জিনিসগুলো আপনি সিলেক্ট করতে পারেন। তো যেমন ধরেন আমি যদি ফাইনার দিই, তখন বিল্ড অল দিলে দেখতে পাবেন যে আরো ডেন্স হয়ে গেছে, মানে আরো ছোট ছোট অংশে ভাগ করা হয়েছে। আর এখানে মোড অ্যানালাইসিসে একটা জিনিস সিলেক্ট করতে হয়, সেটা হচ্ছে এই যে দেখেন ফ্রিকোয়েন্সি, মানে আমরা জানি যে ভি ইকুয়াল টু এফ ল্যামদা, অর্থাৎ মানে এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ভি মানে স্পিড, আর ল্যামদা মানে হচ্ছে ওয়েভলেন্থ। এটা আমরা ওয়েভলেন্থকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করছি পুরো সব জায়গায়, তাই আই লিখলাম। ডিজায়ার্ড নাম্বার অফ মোডস, আচ্ছা মোড জিনিসটা আমি একটু পরে যখন আমরা ইয়া করব সেটা আমরা ইয়া করবো, এটা আপনি 10, 20 এটা দিতে পারেন, এটাও বলতেছি। আর সার্চ মোড অ্যারাউন্ড দিতে হয় যাকে আপনি সেন্টারে ইউজ করবেন তাকে। তো মোড অ্যানালাইসিসের আমরা এই এই তিনটে চুজ করলাম। আমাদের আর এখানে কোনো কাজ নেই, আমরা ডিরেক্ট আমরা যেটা হচ্ছে রেজাল্ট, আহ আমরা যদি এখানে এই যে এখানে যদি স্টাডিতে যদি কম্পিউট দিই, এখন সে এই সিমুলেশনটা স্টার্ট হয়ে গেল, মানে এটা হচ্ছে যে সিমুলেশনের লাস্ট পার্ট আর কি। তো সেশনে এটা হয়তো একটু টাইম লাগবে, আমার এই পিসিটা একটু স্লো হওয়ার কারণে। এখানে হচ্ছে যে আসলে এই পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ছবিটা দেখাচ্ছে, এটা হচ্ছে যে আমাদের সেই লাইটটা যেটা আসলে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে এখানে লাইটটা মানে পুরোপুরি ভাবে এটা কনফাইন্ড হয় না, অর্থাৎ আমরা যেরকম শুরুতে দেখছি সেটাই নেই আসলে পুরোপুরি। এখানে একটা লিস্ট দেখা যাচ্ছে, এই লিস্টের মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো নাম্বার আছে। তো সবার যে নিচে যে নাম্বারটা থাকে, ওই নাম্বারটাতে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এবার আমরা দেখতে পাবো যে লাইটটা একদম মাঝখানে কনফাইন্ড আছে। এই জিনিসগুলোকে বলে হচ্ছে মোডস। মোড হলো যে একটা লাইট যখন কোনো এক জায়গা দিয়ে ট্রাভেল করে, ও কতভাবে ট্রাভেল করতে পারে বা কতভাবে ইলেকট্রিক ফিল্ড ডিস্ট্রিবিউটেড হতে পারে। যেমন ধরেন আমরা যখন দেখি যে একটা টানেল আমরা যদি বানাই, টানেলের মধ্য দিয়ে গাড়ি, বিভিন্ন রকম গাড়ি যেতে পারে, বাস, ট্রাক, অথবা প্রাইভেট, অথবা এনি টাইপ অফ ভেহিকেল যেটা ওই টানেলের মধ্যে সাপোর্ট। তো এখন যেটা দেখা যাচ্ছে, মোড বলতে বোঝায় যে এই যে ইলেকট্রিক ফিল্ডটা যেটা মাঝখানে কনফাইন্ড আছে, এটা কতভাবে আমাদের মানে কতভাবে হচ্ছে যে এটা এটা মানে লাইট এই স্ট্রাকচারের মধ্যে দিয়ে যেতে পারে। তো এখানে অনেকগুলো রিফ্রেক্টিভ ইন্ডেক্স চুজ, এখন দেখা যাচ্ছে এই রিফ্রেক্টিভ ইন্ডেক্স গুলোর ভ্যালু আসলে অনেক কম, ঠিক আছে। তো এই লাস্টের যেটা আছে সেটার রিফ্রেক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা হচ্ছে যে বেশি। এখন কথা হচ্ছে আমরা দেখলাম যে সেন্টারে রিফ্রেক্টিভ ইন্ডেক্স 2.61 ছিল, এটা কেন 2.26 হয়ে গেল? এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এটার কারণ হচ্ছে যখন আপনি এই একটা ম্যাটেরিয়ালের সাথে অন্য ম্যাটেরিয়ালকে কাপল করেন, তখন দেখা যায় যে দুইজনের রিফ্রেক্টিভ ইন্ডেক্সের মাঝামাঝি একটা রিফ্রেক্টিভ ইন্ডেক্স আসে, যেটার নাম হচ্ছে ইফেক্টিভ রিফ্রেক্টিভ ইন্ডেক্স। অর্থাৎ বড় জনের চেয়ে একটু ছোট আর ছোট জনের চেয়ে বড়, সেটা হচ্ছে সেটাকে বলে ইফেক্টিভ রিফ্রেক্টিভ ইন্ডেক্স, মানে আসলে যেটা থাকে ফাইনালি রিফ্রেক্টিভ ইন্ডেক্স। তো এটার সবার লাস্টের যেটা আপনি যদি এখানে
আরো বেশি রিফ্রেক্টিভ ইন্ডেক্স দেখতে চান, তখন আপনাকে নাম্বার অফ মোড যেটা আমরা সিলেক্ট করেছিলাম 10-এর জায়গায় বাড়িয়ে দিতে হয়। তো আপনি যদি 20 দেন তখন এখানে 20টা রিফ্রেক্টিভ ইন্ডেক্স দেখতে পাবেন। বাট লাস্টের যেটা, সেটাই হচ্ছে আমাদের আসলে ডিজায়ার্ড, কারণ এটাতেই দেখতে পাচ্ছি যে আমরা লাইটটা কনফাইন্ড হয়েছে। তো আমরা আসলে এখানে খুবই সিম্পল একটা সিমুলেশন অ্যাকচুয়ালি দেখেছি। আমি যদি আবার একটু সাম আপ করি যে আমরা কি কি দেখলাম, আমরা আসলে যেটা দেখলাম যে একটা ওয়েভগাইডের মধ্যে লাইট কিভাবে কনফাইন্ড করা যায়। এটা কনফাইন্ড করতে কনসোলের মধ্যে কোন কোন প্যারামিটার গুলো দেয়া লাগে, কি কি সিলেক্ট করা লাগে, আর তারপরে কোথায় কোথায় মানে ইয়া করলে, আমরা ক্যালকুলেট করলে আমরা হচ্ছে যে ফাইনালি এরকম একটা ভিউ দেখতে পাই। এখন দেখা যাচ্ছে যে এই জিনিসটাকে ইউজ করে ফার্দার আসলে আরো অনেক রকম মানে অ্যানালাইসিস করা যেতে পারে। তো যারা আসলে ইন্টারেস্টেড এগুলো নিয়ে কাজ করতে, তারা ইশতিয়াক স্যারের সাথে বা জোবাইদা ম্যাডামের সাথে ডিসকাস ভালো আইডিয়া পাবে। আমাদের ট্রিপল ডিপার্টমেন্টের নিয়ে কাজ করেন। আমি জাস্ট কিভাবে কনসোলের বিভিন্ন ইয়াগুলো use করতে হয় এটা সম্পর্কে সামান্য দিলাম। আসলে ঘন্টার মধ্যে এই ধরনের সিমুলেশন দেখা অনেক মানে হেক্টিক একটা ব্যাপার। তো আমি এখানে স্টেপ বাই স্টেপ কি কি আমরা করেছি এগুলো আমি হচ্ছে এখানে দিয়ে দিয়েছি। এই কিউআর কোড শট নিয়ে রাখতে পারেন আপনারা। এখানে আমি স্লাইডটা দিয়ে দিয়েছি, যে স্লাইডটা আমরা এখানে ইউজ করলাম। পাশাপাশি আমি যে কনসোল ফাইলটাতে আমি এখন মানে যে কনসোলটা আমরা কনসোল ফাইলটা আমি দিয়ে দিয়েছি ওখানে। তো ওই কনসোল ফাইলটাও আপনারা খুলে দেখতে পারেন যে এটার মধ্যে কি কি আছে। তবে একটা কথা, যে কনসোলের আমি 5.6 ভার্সনটা ইউজ করছি, তো 5.6 ভার্সনেই মানে এটা সাপোর্ট করবে, এর চেয়ে লোয়ার গুলোতে সাপোর্ট করবে না, হায়ার ভার্সন হলে সাপোর্ট করবে আবার। প্লাস আমি আরো একটা ফোটনিক ডিভাইসের সিমুলেশন করার একটা ভিডিও দিয়েছি, তো যারা ইন্টারেস্টেড ওরাও দেখতে পারে। তো মোট কথা আমি যেটা আসলে বলতে চাচ্ছি যে এখানে আসলে শুরুতেই যে এই জিনিসগুলো সবাই মানে ইন্টারেস্টেড ফিল করবে বা সবাই বুঝে যাবে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে এটা জাস্ট একটা শুরু। তো যারা এই ধরনের কাজগুলো করতে চায়, এখন থেকে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে শুরু করলে দেখা যায় যে ফাইনাল ইয়ার পর্যন্ত লেন্দি একটা টাইম পাওয়া যায়। তো ততদিনে দেখা যায় ভালো মানে বেশ কিছু কাজ করা পসিবল হয়। তো আমার প্রেজেন্টেশন আসলে এতটুকুই। আপনাদের আরো কিছু জিজ্ঞেস করার থাকলে আপনারা করতে পারেন। আন্তরিক যে কোনো প্রশ্ন যে কোনো প্রশ্ন থাকতে পারে, হ্যাঁ যে কোনো প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, আন্তরিক ধন্যবাদ আপনাকে এত ভাই সুন্দর ও এখানে ইনফরমেটিভ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ কোশ্চেন ছিল। হুম হুম। হ্যাঁ বেশ। আচ্ছা এইটা হ্যাঁ হচ্ছে যে মানে যে শেপটা, মানে ওয়েবগাইডের যে শেপটা হচ্ছে ডিজাইন করলেন, এটা তো ভাই মানে আরো অন্যান্য অনেক শেপে হতে পারে, ঠিক না? হ্যাঁ, হতে পারে, যে কোনো টাইপের হতে পারে এটা। অনেক টাইপের স্ট্রাকচার হতে পারে, তখন দেখা যায় জিওমেট্রিটা ডিফারেন্ট হয় আর কি। কিন্তু জিওমেট্রিটা, জিওমেট্রিটা তখন চেঞ্জ হবে। হ্যাঁ জিওমেট্রি মানে ওইটা হয়তো কখনো দেখা যায় রেক্ট্যাঙ্গেল জায়গায় আপনাকে কোনো সার্কেল ইউজ করতে পারে, হাফ সার্কেল ইউজ করতে পারে। তো এখানে যেটা ব্যাপার হচ্ছে যে জিওমেট্রিটা এগুলো যারা ভালো মতো ড্র করতে পারবে ওদের জন্য কাজ করা ইজিয়ার, কিন্তু মেথড যেটা, এটা আসলে কিন্তু সেম। মানে আপনি যেই ধরনের স্ট্রাকচারই করেন না কেন, আলটিমেটলি এর মধ্য দিয়ে আপনাকে যেতে হবে, মানে এই মেথড দিয়ে যেতে হবে। অন্য কারো স্টেপ কিছু গুলো জানার, সেম থাকবে। হ্যাঁ স্টেপ গুলো সেম থাকবে। Exactly. থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। যে কোনো কোয়েশ্চেন, অথবা ফাইনাল ইয়ারে যখন আপনারা থার্ড ইয়ারে বা সেকেন্ড ইয়ারে যারা আছেন, মানে থিসিস কিভাবে করবেন বা এই রিলেটেড যদি যদি কিছু জানার থাকে তাও জিজ্ঞেস করতে পারেন। কিছু কোশ্চেন আমরা কালেক্ট করেছিলাম, যদি আপনি পারমিশন দিতেন হ্যাঁ, sure. জিজ্ঞেস করতে চাচ্ছি। জি জি, ঠিক আছে। বর্তমানে বাংলাদেশে ফোটোনিক্স রিসার্চ কতটা অগ্রসর, এবং আমাদের মতো যারা এখন থার্ড অথবা সেকেন্ড ইয়ারে আছে, তারা কিভাবে যুক্ত হতে পারে এগুলোর সাথে? আমি যেটা প্রথম মানে আপনাকে যখন আপনি রিসার্চ করতে যাবেন, আর প্রথমে আপনার কাছে কি কি টুলস আছে এগুলো আপনাকে আসলে দেখতে হবে, মানে আপনার ফ্যাসিলিটিস এর মধ্যে কি কি আপনি করতে পারবেন, তাই না?
তো এখন দেখা যাচ্ছে যে আমরা যদি অনেক অ্যাডভান্স লেভেলের ল্যাব ফ্যাসিলিটিস এক্সপেক্ট করি বাংলাদেশে, এটা তো সম্ভব না। তো আসলে যেটা হয় যে আপনার, আমি যেটা দেখেছি যে লিমিটেড রিসোর্সেস এর মধ্যে যদি সিমুলেশন বেসড কাজ করে, অর্থাৎ আমরা যেগুলো নিয়ে কাজ করি এগুলো মেইনলি সিমুলেশন কাজ, এই কাজগুলো আসলে বাংলাদেশে বসে ইনফ্যাক্ট আপনার ঘরে বসে করা পসিবল। অর্থাৎ আপনি ঘরের মধ্যে বসেই আসলে খুব ভালো লেভেলের রিসার্চ পেপার প্রডিউস করা সম্ভব যদি ওরকম এফোর্ট দিতে পারেন। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনি যদি এই ফটোনিক্স নিয়ে কাজ করতে চান, শুরুতে যেটা বললাম যে আপনাকে কনসোলটা ইউজ করো। কনসোলের অনেক ভিডিও ইউটিউবে আছে যে কিভাবে বিভিন্ন সিমুলেশন করতে হয়। প্লাস আপনাদের এখানে যারা 19 ব্যাচের আছে, অনেকে আমাদের সাথে কাজ করতেছে অলরেডি। তো ওরাও বেশ কিছু ভালো কাজ করছে। তো তারাও আপনাদেরকে হেল্প করতে পারবে 19-এর। বেশ অনেকজন, প্রায় 20-25 জন স্টুডেন্ট ট্রিপলির আমাদের সাথে কাজ করতেছে। তো তারা বেশ ভালো কিছু কাজ অলরেডি করছে, যেগুলো আমরা হয়তো বিভিন্ন রিসার্চ, বিভিন্ন জার্নাল টার্নালে আমরা হচ্ছে সাবমিট করব ওদের কাজগুলো। তো ওদের সাথেও ইনভলভ হতে পারবে চাইলে। প্লাস তো তারা আসলে যেটা হচ্ছে যে প্রথমে যে জিনিসটা শিখতে হবে এটা হচ্ছে কনসোল কিভাবে ইউজ করে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এরপরে আরো অনেক রকম সিমুলেশন করা যায়, ওগুলোর জন্য যারা টিচাররা আছে বা অ্যাটলিস্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মানে আগে যারা এই নিয়ে কাজ করছে ওদের সাথে ইনভলভ হওয়া। দেখা যাচ্ছে বই পড়ে বা হয়তো ভিডিও দেখে সবকিছু আসলে বোঝা সম্ভব না। তো আগে যে কাজ করছে এরকম কারো গাইডেন্স পেলে এই জিনিসগুলো করা অনেক ইজি হবে। তো আমার মনে হয় সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যারা আছে, যারা ইনথুসিয়াস্টিক, তারা এখন থেকেই শুরু করে দিতে পারে চাইলে। জি ধন্যবাদ ভাই, থ্যাংক ভাইয়া। ইউ ভাই আমাদের ভাই আজকে সেশনে জয়েন করার জন্য। আসলে ভাই ফার্স্টে কনসোলের জিনিসগুলো শেখাটা অনেক ইম্পর্টেন্ট একদম ইন্ট্রোডাক্টরি সেশনে। তো রেজা স্যারউদ্দিন আমাদেরকে হচ্ছে বলছিলেন আর কি যে, এই সেশনটা অনেক ইম্পর্টেন্ট। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা গুরুত্বপূর্ণ সেশন নেওয়ার জন্য। ভাই আমরা আইটিপুলির পক্ষ থেকে হচ্ছে একটা টোকেন অফ এফিসি হিসাবে প্রেজেন্ট করবো। যারা হোস্ট আছে। আচ্ছা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে। তো আসলে এটা তো চুয়েটেরই প্ল্যাটফর্ম। তো সবসময় এখানে মানে অনেক অনেক ভালো লাগে চুয়েটের যে বা ইয়া হলে, তো যে জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি সেশনের মতো চিন্তা করতে পারো সবাই। এটা আসলে এমন না যে এটা মানে কোনো একদম কোনো ক্লাস বা এরকম কিছু, বা এটা একদম পুরোপুরি বুঝতে হবে এরকমও কিছু না। যে কেউ এর সামনে যারা কাজ করতে ইনথুসিয়াস্টিক, যে কেউ আমার সাথে যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার, মেইল সবকিছু আছে এই যে এখানে মিরাজের কাছে আছে, যে কন্ট্যাক্ট করছে আমার সাথে। তো যে কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। জি ভাই। এটা আর কি, ইনশাল্লাহ আমি যতটুকু পারি গাইড করবো। জি ভাই, থ্যাংক ইউ ভাই। অনেকেই হচ্ছে ভাই আসলে কন্ট্যাক্ট করতে চাইছে। তো আপনি যেহেতু পারমিশন দিলেন আমরা সেটা শেয়ার করবো ভাই। হ্যাঁ, যে তো কোনো ভাই সময়, যে ধন্যবাদ। কোনো সময় যে কেউ, ভেরি গ্রেটফুল। জি। তাহলে ভাই আমরা আজকে সেশনটা এখানে শেষ করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জি। আসসালামু আলাইকুম ভাই।